এখন দেখি আওয়ামী লীগের বদমাইশগুলোকে দেখেন, এই সাদ্দাম কিন্তু বসে আছেন শেখ তন্ময়ের পাশে। কারণ শেখ তন্ময়ের সাথে তিনি রাজনীতি করেছেন। শেখ তন্ময় এখন কি করছে? এখন এসে বলার চেষ্টা করছে যে সাদ্দামের পরিবারের সাথে আমার নিয়মিত যোগাযোগ ছিল। বিপ্লব হাসান ভাই, আপনার কাছ থেকে জানবো, আপনি তো মাঠের রাজনীতি করে এসেছেন। আমরাও তো ছাত্রলীগের ছেলেপেলেকে দেখছি। ছাত্রলীগ থেকে কিভাবে যুবলীগ, আওয়ামী লীগের রাজনীতি, এগুলো আমাদের দেখা আছে। তো একটা পরিবারের সাথে যোগাযোগ থাকলে সেই সেই লোকের অর্থাৎ সাদ্দামের স্ত্রী সন্তান আত্মহত্যা করে মারা যায়, আর এগুলো নিউক্লিয়াস নামের, এদেরকে আমি অনেকটা জায়গায় প্রশংসা করেছিলাম। কিন্তু এরা এরা অথর্ব নাকি এই আহ তন্ময়ের দালাল সেটা আমি জানি না। কিন্তু তার বক্তব্য এককভাবে প্রচার করা হচ্ছে। সাদ্দাম তো বের হচ্ছে। আমরা শুনবো, জানবো। এখন আর মন্তব্য করছি না। তো এই কানাডায়, আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে। রোজ রোজ নিয়ে দেখাচ্ছে যে আমার এই গাড়ি আছে। মানে ভাবের আর শেষ নাই। এবং আমি যদি একটু দেখাই, শেখ তন্ময়ের ফেসবুক প্রোফাইলটিও দেখাবো। এটি এখানে ছিল বের করা। শেখ তন্ময় দেখুন, তার সর্বশেষ পোস্ট ৪ আগস্ট ২০২৪, শেষ। এরপর এর কোনো পোস্ট নেই। এরপর আর পোস্ট নেই। তার তার এটা তার প্রোফাইল 1.1 মিলিয়ন ফলোয়ার্স। এইটা হচ্ছে আপনাদের এই সুসময়ের পাখি নেতা। তো শেখ পরিবারকে কিভাবে ধ্বংস করেছে এরা আপনারা জানেন। এই শুধু তন্ময় না, তাপসের ব্যাপারটা দেখেন। কিভাবে সরকার পতনের আগে কিভাবে এয়ারপোর্টে শেখ হাসিনার হাত পা ধরে, সেই কল রেকর্ড আপনারা শুনেছেন। মানে মিথ্যা কথা বলে সে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। শেখ হাসিনা তখনও তাকে আত্মীয় স্বরে তুই তুকারি করে, মানে যেভাবে তিনি সম্বোধন করেন সেভাবে করে গেছিলেন। তো এই শেখ তন্ময়ের দেখেন বোনকে বিয়ে দিয়েছে চিনিচোর এই পার্থক্যকে তো চেনেন। এই চিনিচোরের স্ত্রী হচ্ছে তার বউ। এখন আপনি খন্দকার মোস্তাকের ইতিহাস দেখেন। মানে এরপরেও আওয়ামী লীগের তৃণমূল যদি না বোঝেন, দেখেন এই এই আরেকটা তাপস, আইন আদালতকে ধ্বংস করে দিয়েছে এই তাপস। দেখেন তার ভাব দেখেন। একজন বৃদ্ধ লোক, মুরব্বীর সাথে পায়ের পা তুলে কিভাবে কি জমিদার। আরে বেটা, বঙ্গবন্ধু এই বাংলাদেশে আমাদের এই বাংলাদেশের সৃষ্টি করেছেন। এই বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটা জীবন তার অগ্রজদেরকে সম্মান করে গেছেন। তার বই, তার সব জায়গায় তার কিন্তু পদচারণা আমরা দেখতে পাই। প্রত্যেকটা মানুষকে সম্মান করে গেছেন। আমি শেখ হাসিনা সম্পর্কে অনেক ভুল জানতাম। ৫ই আগস্ট পরবর্তী তাকে যারা সেবা যত্ন করতেন, তার পাশাপাশি যারা কাজ করতেন গণভবনে, তাদের কাছ থেকে আমি জেনেছি তিনি তাহাজ্জুদে নামাজ পড়তেন। তিনি তার যারা সাহায্যকারী ছিলেন, আমরা যাদেরকে কাজের লোক বলি, তিনি সেটা বলতেন না। তিনি তার বয়সে যারা তাদেরকে আপনি করে সম্বোধন করতেন, এবং যারা ছোট তাদের তুই বলে সম্বোধন করতেন। প্রতিদিন তাদেরকে বকশিশ দিতেন। সেটা লাখ লাখ টাকা নাই, কয়েকশো টাকার নোটই হবে। কিন্তু প্রত্যেকটা মানুষকে তিনি তার ব্যক্তি জীবনে কতটা সম্মান করেন, কতটা আতিথেয়তা পরায়ণ, কিভাবে তিনি নিজে রান্না করে খাওয়ান, যত্ন করেন। ছোট হোক বড় হোক, আপনি সাংবাদিক হন, অভিনেতা হন, যেই হন না কেন, সমাজের যে ব্যক্তি। আমরা নুরুল হক নূরকেও দেখেছি কিভাবে কাছে টেনে নিয়েছিলেন, এবং এই জুলাই জঙ্গিরাও কিন্তু গণভবনে গিয়ে হাত পা ধরেছিলেন, নেতৃত্ব করেছিলেন। তাদের মুখ এবং মুখোশ আপনারা জানেন। আমরা কিছু জানার চেষ্টা করব। তো এই বেয়াদব, এই বদমাশদের কারণে আজকে আওয়ামী লীগের পতন। দেখেন, ঢাকা দখলে রাখতে পারেনি এই তাপসরা। আপনি সো কল্ড ক্যাসিনো সম্রাট বলবেন, অনেকের জীবন ধ্বংস করে দিয়েছে এরা। এবং যখন দেখেছে যে আর লুটপাট করতে পারবে না, তখন ঠিকই পালিয়ে গেছে। আদালত পাড়াকে নষ্ট করে দিয়েছে এই তাপস। আমি তার নিজের সাক্ষী, জেল তো কয়েকবার খেটেছি। এরা কিভাবে সিন্ডিকেট বানিয়ে রেখেছিল। এবং আপনারা জানেন আওয়ামী লীগের পতন কিন্তু ওই আদালত পাড়া থেকেই হয়েছিল। কি দরকার ছিল মুক্তিযুদ্ধের কোটা কোটা না এগুলো নিয়ে রিট করার? সরকার তো এটার পক্ষেই ছিল যে কোটা থাকবে না। এই এই যে ঘামাচি চুলকে বিস্ফোরা বানিয়ে ফেলা এবং পুরো ক্যান্সার বানিয়ে পুরো দেহটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই বদমাইশরা দায়ী। এখন তাদেরকে দেখতে পান? তাদেরকে দেখতে পাবেন না। বিপ্লব হাসান ভাই, আপনি দেখলেন অনেকগুলো বিষয় আমি দেখালাম। পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। গতকাল ভিডিওতে আমি চেষ্টা করেছিলাম। কিন্তু এখানে আমি গালাগালি দিয়েছিলাম এদেরকে। মা অনেক গালাগালি দিয়েছি, যে কারণে ভিডিওটা ডিলিট করে ফেলেছি। আজকে আবার দেখালাম সবাইকে যে আসলে ঘটনাটা কি। আপনি এই পুরো বিষয়টাতে আপনি একটু যদি আমাদেরকে বলতেন যে আপনার উপলব্ধি কি? আপনি একজন ছাত্রলীগ কর্মী হিসাবে, আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে, এবং এই প্রজন্মের একজন মানুষ হিসেবে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ ভাই। অনেক কথা শুনলাম, অনেক কথা বললেন। প্রথমে আসি জুয়েল হাসান সাদ্দাম, বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি। প্রথমে আপনাকে বলে নিই, ছাত্রলীগ যারা করত, বিশেষ করে সভাপতি এবং সাধারণ সম্পাদকের বাইরে যারা রাজনীতি করত, তারা ছিল এক একটা, আমি যদি বাজে ভাষায় বলি, বললাম না আমি আপনার লাইভে, মানে ওই নাম্বার বাচ্চা, বুঝতে পারছেন তো আপনি?
হুম, হুম, সো হুম। এইখানে সংগঠনটাকে প্রতিনিয়ত কব্জা করে রাখা হয়েছে। একটা বিশেষ শ্রেণী তারা সংগঠনটাকে কব্জা করে রেখেছিল। যে ব্যাপারটা বললেন শেখ পরিবার, সাদ্দামের স্ত্রী অর্থ কষ্টে মারা গেছে। শেখ তন্ময় বলতেছে। আবার নিউক্লিয়াসের একটা ব্যাপার আনলেন। নিউক্লিয়াসের ব্যাপারে আমার ১ম দিকে পজিটিভ ধারণা ছিল। বাট পরবর্তীতে তাদের কিছু কর্মযজ্ঞ দেখার পর আমার মনে হয়েছে এরা বায়াসড। এদেরকে হয়তোবা কেউ ফান্ডিং করতেছে আর তারা তাদের পারপাস সার্ভ করতেছে। আমি নিরপেক্ষ জায়গা থেকে বলতেছি। সো শেখ তন্ময় যদি তার জায়গা থেকে তিনি পরিষ্কার করতে চাইতেন ব্যাপারটা, তার তো ১.১ মিলিয়ন ফলোয়ারের একটা ফেসবুক পেজ আছে। সেখানে অন্ততপক্ষে তার একজন কর্মী, তার একজন সহকর্মী কিংবা সহযোদ্ধা হিসাবে জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী সন্তান মারা যাওয়ার একটা শোক বার্তা তিনি দিতে পারতেন না? পারতেন কিনা? এটা কিন্তু তার দায়বদ্ধতার মধ্যে পড়ে। কারণ জুয়েল হাসান সাদ্দাম দীর্ঘদিন তার পারপাস সার্ভ করেছেন, তার হয়ে বাগেরহাটে রাজনীতি করেছেন। সেই মানুষটা যখন দীর্ঘদিন থেকে জেলে আছেন, তার স্ত্রী সন্তান অর্থকষ্টে মারা যাচ্ছেন, মারা যাওয়ার পরে তার লাশটুকু জেল গেটে নিয়ে যেতে হচ্ছে জুয়েল হাসান সাদ্দামকে দেখানোর জন্য। তার পুত্র যাকে সে দেখতেই পায়নি জীবন্ত অবস্থায়। এর থেকে নির্মম ঘটনা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আপনারা কোথাও দেখাইতে পারবেন না। কেউ দেখাইতে পারবেন না। একটা এক্সাম্পল কেউ দিতে পারবেন না। আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় ছিল। এ তৎকালীন সময়ে বিএনপির অনেক নেতাকর্মীর স্ত্রী, সন্তান, পুত্র, মাতা হারিয়েছে তারা। তারা কিন্তু প্যারোলে মুক্তি নিয়ে এসে তারা কিন্তু জানাজায় অংশ নিয়েছে, দীর্ঘ সময় পরিবারের সাথে কাটিয়েছে। এরপর আবার তাকে নিয়ে যাওয়া হয়েছে। জুয়েল হাসান সাদ্দাম তো কোনো টেরোরিস্ট না। আর জুয়েল হাসান সাদ্দাম তো এই জুলাই আগস্টের সেই স্ক্যাম যখন হচ্ছিল বাংলাদেশে তখন ভারতে অবস্থান করছিল তার চিকিৎসার জন্য। তাহলে একটা মিথ্যা মামলায় আটক করে শুধুমাত্র ছাত্রলীগের কর্মী হবার কারণে তাকে গ্রেফতার রাখা হলো। তাকে মিথ্যা অনেকগুলো মামলায় ঢুকিয়ে দেওয়া হলো। এবং তার পরিবারের সাথে যেই অন্যায়টা হলো, এখন অনেকেই বলার চেষ্টা করছে, অনেকেই নরমালাইজ করার চেষ্টা করছে যে জুয়েল হাসান সাদ্দামের পরিবারের সাথে শেখ তন্ময়ের পরিবারের যোগাযোগ ছিল। আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম, এরপর আমাকে অনেকে বলেছে না যোগাযোগ ছিল, অর্থনৈতিক সহায়তা করেছে। যদি অর্থনৈতিক সহায়তা করত, তাহলে জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কেন আত্মহত্যা করবে? এই উত্তরটা নিশ্চয়ই শেখ তন্ময় সাহেব এবং তার আশেপাশে যারা আছেন, যারা আমাদেরকে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছেন, তারা ক্লিয়ার করুক ব্যাপারটা। অথবা তারা শেখ বলবে আবেগে আবেগে আত্মহত্যা করে ফেলেছে। নো, নো, নো। আবেগে পৃথিবীতে সবথেকে দামি জিনিস, মানুষের মূল্যবান জিনিস মানুষের জীবন। মানুষের জীবনের থেকে দামি কোনো জিনিস আছে বলে আমি বিশ্বাস করি না। আসাদ ভাই, আপনার কাছে আপনার জীবনটা সবথেকে বেশি মূল্যবান। আমার কাছেও আমার জীবনটা সবথেকে বেশি মূল্যবান। জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী হতে পারে তার মানসিক একটা বাজে সিচুয়েশন যাচ্ছিল অথবা আশেপাশে কিছু পুরুষ রূপে হায়েনা তাকে হয়তো আক্রমণ করার চেষ্টা করেছে। তার মানে এই না যে সে তার জীবনকে বিসর্জন দিয়ে দেবে। তার একটা ছোট্ট শিশু, আপনি তার স্ত্রীর কথা বাদ দেন। তার ছোট্ট শিশু যে কিনা তার বাবার চেহারাটা পর্যন্ত দেখে নাই সরাসরি, সেই শিশুকে হত্যা করে তারপর তিনি আত্মহত্যা করতেন? ফেনে ঝুলে পড়তেন? কখনোই না। এইটা দীর্ঘদিন থেকে হয়েছে। যখন তিনি বারবার আদালত পাড়ায় গিয়েছেন তার স্বামীকে জামিন করানোর জন্য, একটা পর্যায়ে তার স্বামীর জামিন হয়েছিল কিন্তু আবারও পরবর্তীতে জেল গেট থেকে তাকে গ্রেফতার করা হয়। আমি যতটুকু শুনেছি। একদম এই সত্য। যে হ্যাঁ। যদি সদিচ্ছা থাকতো, আওয়ামী লীগের একজন কর্মী কিংবা একজন নেতার জামিনের জন্য যদি সেই এলাকার সাংসদ কিংবা যারা নিজেদেরকে বাগেরহাটের মা-বাপ হিসেবে ঘোষণা করেছিল, তারা তাদের কথা ছাড়া বাগেরহাটে পানি মানুষ খাইতে পারতো না। পুকুরের মাছ নাকি খাদ্য খাইতো তাদের অনুমতি নিয়ে। বাতাসে অক্সিজেন থাকতো না। তারা এমনটা মানে তাদেরকে করতো, প্রিটেন্ড করতো। তাহলে এখন একজন কর্মী তার স্ত্রী সন্তান অর্থের অভাবে আত্মহত্যা করলো। আর এখনো যারা তাদের হয়ে কথা বলতেছেন, কথা বলার চেষ্টা করছেন, এখানে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। জুয়েল হাসান সাদ্দামের যে ভাই, সে পান্না ভাইয়ের একটা লাইভে এসে বলেছে তন্ময়ের সাথে যোগাযোগ ছিল। হুম, এটা আসার পর অনেকেই বলার চেষ্টা করছে যে না তন্ময়ের সাথে যোগাযোগ ছিল। আমার প্রসঙ্গ সেটা না। প্রসঙ্গ হচ্ছে যদি যোগাযোগ ছিল ব্যাপারটা শেখ তন্ময় সাহেব কেন ক্লিয়ার করতেছেন না? শেখ তন্ময় সাহেবের তো একটা নৈতিক দায়িত্ব এটা। জুয়েল হাসান সাদ্দাম তো সাধারণ কোনো কর্মী না ভাই। জুয়েল হাসান সাদ্দাম তো একটা সংগঠনের একটা ইউনিটের প্রতিনিধিত্ব করে। একটা উপজেলা ভাই, যোগাযোগ থাকা মানে তো সাহায্য করে না। যোগাযোগ তো থাকতেই পারে। যোগাযোগ তো আপনার সাথে আমার আছে। এখন আমি আপনার দায়িত্ব নিলাম কিনা? মানে দায়িত্ব কেন নেব? যদি দেখি যে আপনি আমার সাথে একসাথে রাজনীতি করেছেন। আমি আপনার ছোট হতে পারি, বড়ও হতে পারি। আমি আপনার রাজনৈতিকভাবে আপনার চেয়ে বড় পদ-পদবিতে থাকতে পারি, নিচেও থাকতে পারি। বিষয়টা যাবে যে আপনি কত বড় বিপদে আছেন। ধরেন আমাদের শাহরিয়ার কবির ভাই মুক্তিযুদ্ধের সপক্ষে ডকুমেন্টেশন থেকে শুরু করে এই জঙ্গিবাদ এবং ধর্মীয় সন্ত্রাস নিয়ে তার মতো কাজ করা বা এই যে রাজাকারদের শাস্তির নিশ্চিত করার জন্য তার ভূমিকা অসামান্য। তো আমরা তো ওনার অনেক ছোট। তো আমরা কি ওনার জন্য কথা বলি না? ওনার ব্যাপারে কি আমরা ভাবি না? আমরা ফিল করি না যে আমাদের একটা অংশ জেলে রয়েছে? এটাই তো। সৈয়দ কি যোগাযোগ রেখেছে? মানে যোগাযোগ থাকলে তো তার স্ত্রী মারা গেল এটা যোগাযোগের মধ্যে পড়ে। কালে ভদ্রে একবার যোগাযোগ তো হতেই পারে।
ঈদে কোরবানিতে? এটা এটা একটা ভালো কথা বলেছেন। এখন যোগাযোগ থাকা মানে এই না অর্থনৈতিকভাবে সহায়তা করা। অর্থনৈতিকভাবে সহায়তা করলে আমার মনে হয় না এরকম একটা ঘটনা ঘটতো। আর যদি তিনি সত্যিকার অর্থে সেটা করে থাকেন, এখন তো জুয়েল হাসান সাদ্দামের স্ত্রীকে আমরা প্রশ্ন করতে পারব না। তার পিচ্চি না। সন্তানকে প্রশ্ন করতে পারব না। তার ভাই তো সব ব্যাপার জানবে না। এটা খুব স্বাভাবিক। একটা পরিবারের সংবাদ আরেকটা পরিবার খুব ভালোভাবে জানবে, ব্যাপারটা এরকম না। সো এখন শেখ তন্ময় সাহেবের একমাত্র উচিত, তার তো মানে একটা মাত্র ওয়ে আছে। শেখ তন্ময় যদি তিনি এসে বলেন যে না, আমি জুয়েল হাসান সাদ্দামের জন্য জামিনের সর্বোচ্চ চেষ্টা করেছি, আমি অর্থ ব্যয় করেছি, আমি আইনজীবী ঠিক করে দিয়েছিলাম, আইনজীবীকে আমি টাকা দিয়েছি, আমি সাদ্দামের পরিবারকে টাকা দিয়েছি, সাদ্দামের স্ত্রী সন্তানকে ভরণ পোষণের টাকা দিয়েছি, সেক্ষেত্রে আমরা ভেবে নেব যে তারা তাদের রাজনৈতিক ট্র্যাকে ঠিক আছে। আর যদি সেটা না করতে পারে, তিনি তার জায়গা থেকে ওইসব নিউক্লিয়াস ফিউক্লিয়াস দিয়ে হবে না ভাই, তার একটা আচ্ছা নিজস্ব ভাই, প্ল্যাটফর্ম, সেখানে জি এসে সে আমি ব্যাখ্যা। জি একমত। একটা প্রশ্ন সম্পূরক যে যদি তিনি অর্থ সাহায্য করে থাকেন, দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে আওয়ামী লীগ শেখ হাসিনা তো আর মারা যান নাই। বুঝলাম সে শেখ পরিবারের লোক, শেখ হাসিনার কাছে মানে হাইকমান্ডে জানাতে পারে না, প্রমাণ দিতে পারে তো পাবলিকলি দিতে হবে না যে দেখেন আমি এতগুলো টাকা দিয়েছি, এই করেছি। হাইকমান্ড থেকে বলে দিলেই হয় যে না ঠিক আছে, শেখ তন্ময় তার দায়িত্ব পালন করেছে। তৃণমূল খেটে মরছে, বিপদে পড়ছে, মায়ের খাচ্ছে, স্ত্রী সন্তান মারা যাচ্ছে, আত্মহত্যা করছে। দলের কোনো দায়িত্ব নাই? এই তৃণমূলের উপরে দাঁড়াইয়া তো এরা এরা ক্ষমতা, এরা গুন্ডামি করেছে, কি মিছিল করেছে তাদের উপরে দাঁড়াইয়া। তাদের ভাই আপনার লাইভে একটা ধ্রুব চিরন্তন সত্য কথা আমি আজকে বলে যাই, এটা আমি আমার ভিডিওতে কখনো বলি নাই। বাংলাদেশ আওয়ামী লীগের যারা তথাকথিত হাইকমান্ড এবং যারা শেখ পরিবারের বিশাল বিশাল নেতা নেতা দৈত্যাকৃতির নেতা যারা তাদেরকে দাবি করে, এরা এদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়েছে যে আওয়ামী লীগ খুব সহসায় ফিরতে পারবে না। আর যদি আওয়ামী লীগ ফিরতে না পারে সহসায়, সেক্ষেত্রে এই মুহূর্তে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা সার্ভাইভ করবে, কারণ তাদের ওই স্ট্রেংথ আছে। আওয়ামী লীগ লড়াই সংগ্রামের দল, বিরোধী দলে তারা সবসময় নির্যাতন নিপীড়ন সহ্য করার সক্ষমতা রাখে, এটা কিন্তু খোদ তারা জানে। এবং তারা বুঝতে পারছে যে যদি সহসায় আওয়ামী লীগ ফিরতে না পারে, সেক্ষেত্রে এখন যে আমি আমার কর্মীদেরকে টাকা দেব, অর্থ ব্যয় করবো, এটা তো আমার জন্য ফলস, এটা তো আমার ঠিক হবে না। যখন একটা পিক আওয়ার আসবে, আওয়ামী লীগ ফেরার একটা সম্ভাবনা সৃষ্টি হবে, সকল প্রেক্ষাপট হয়ে যাবে যে আওয়ামী লীগ এখন ফিরবে, আওয়ামী লীগ রাজপথে নামবে, তখন আমি টাকা দিয়ে সবকিছু মিনিমাইজ করে ফেলবো। মানে এই ধরনের একটা ধারণা আওয়ামী লীগের হাইকমান্ডের নেতাদের মধ্যে ঢুকে গেছে, এবং এটা আমি বিভিন্ন জনের সাথে কথা বলার মাধ্যমে বুঝতে পেরেছি। তো এই ধারণা থেকেই তারা এখন তৃণমূলের নেতাকর্মীদের রক্ত, ঘাম, শ্রমকে কোনোভাবে তারা মূল্যায়ন করছে না। ওরা কে মরতেছে, কে খাচ্ছে না, কে খাচ্ছে, কে জেল খাটতেছে, দে ডোন্ট কেয়ার। তাদের আচ্ছা, কোনো ওদের কি জীবনের মায়া নাই? মানে যে আওয়ামী লীগের তৃণমূলকে জামাত এখনো কেঁপে থরথর ভয় পায়। আমি নিজের চোখে লগি বৈঠার ওই ঘটনাটা দেখেছিলাম। আমি ওই সময় ছিলাম। মানে আন্দোলনে ওইখানে ওই ঘটনার সাথে যুক্ত না থাকলেও প্রত্যক্ষদর্শী ছিলাম। তো এদের কি জীবনের ভয় নাই? মানে তৃণমূল ওরা এইভাবে মানে সব সুসময়ের পাখি হবে আর এই এত নির্যাতনের পরে বাংলাদেশে যাবে, আবার রাজনীতি করতে যাবে, আর তৃণমূল বলবে আসো হে সখা ফুল নিয়ে তোমার জন্য অপেক্ষা করলাম। ওদের কি ন্যূনতম শিক্ষা হয় নাই? ব্যাপার আছে। আমি আমি ছাত্রলীগ করা, তো আমি তো ছাত্রলীগ করেছি, আমি তো দেখেছি এখানে একটা ব্যাপার আছে। ব্যাপার হইছে প্রত্যেকটা রাজনৈতিক নেতার, যারা বিশেষ করে হাইকমান্ড, যারা নীতি নির্ধারণী পর্যায়ে থাকে, এদের একটা বিশেষ শ্রেণী থাকে টুকাই, এদেরকে আমি টুকাই বলি সবসময়। আমি যখন রাজনীতি করতাম, আমি কিন্তু ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হয়েছিলাম, পরবর্তীতে সেটা উইথড্র করা হয়েছে। আমি সবসময় সত্য কথা বলতাম এবং আমাকে নিয়ে অসংখ্য বিচার হয়েছে সব সব জায়গায়। মানে আমি সত্য কথা কেন বলি এভাবে, তো সেই জায়গা থেকে আমি বলি, ছাত্রলীগের, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের, অর্থাৎ প্রত্যেকটা সহযোগী সংগঠনের একটা বিশেষ শ্রেণীর নেতাকর্মী আছে। এরা কিন্তু একটা স্বল্প সংখ্যক, মানে বেশি সংখ্যায় না। এরা সবসময় দালালি করে। এদের রাজনৈতিক প্রজ্ঞা হলো দালালি, এদের রাজনৈতিক প্রক্রিয়া হলো দালালি করা, এদের রাজনৈতিক আপনার কর্মযোগ্য হলো দালালি করা। এরা সবসময় নেতাদের দালালি করবে, নেতার বউদের দালালি করবে, শ্যালক শালিকা এদের দালালি করবে। আর দালালির মাধ্যমে এরা পদ পদবি বাগিয়ে নেবে, বিভিন্ন টুকটাক কাজকর্ম করবে, টাকা পয়সা কামাবে, এটা দিয়ে তারা ঠিকঠাক ফিটভাব হয়ে চলবে। এই শ্রেণী এখনো কিন্তু ঠিক আছে। আপনি যদি ভেবে থাকেন যারা জেলে ঢুকেছে তাদেরকেও খবর নিচ্ছে না, তারা নিচ্ছেন এমন না। যারা শুধুমাত্র সেই নেতাদের দালাল, শুধুমাত্র সেই নেতাদের পাইটু চামচা, এই শ্রেণীর সাথে তাদের একটা যোগাযোগ আছে, এবং এই শ্রেণীকে দিয়ে তারা সবসময় বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ানোর চেষ্টা করে, বিভিন্নভাবে প্রমোশন করার চেষ্টা করে যে না, তারা দলের জন্য কাজ করছে। এই হাতে গোনা শতকরা 100%-এর মধ্যে 2 বা 1% লোক আছে যাদেরকে এরা অর্থনৈতিকভাবে সহায়তা করতেছে, নেতারা করার মাধ্যমে এদেরকে দিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে যে আমরা সহায়তা করছি। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়, এরা ভাবতেছে এই যে শ্রেণীটা তারা মাঠের মধ্যে ছেড়ে দিয়ে রেখেছে, এই শ্রেণীকে দিয়ে তারা বাকি শ্রেণীকে মিনিমাইজ করবে, মানে বাকি যারা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে এদেরকে ব্যালেন্স করবে আসার পর। এই জন্য তারা ওই তাদের যে অর্থনৈতিক ব্যাপারটা, এটা তারা সহায়তা করছে না, এবং তারা সেটাকে রিজার্ভ রাখতেছে যে যখন প্রেক্ষাপট সৃষ্টি হবে, যখন বঙ্গবন্ধু বাংলাদেশে ফেরার একটা উপক্রম হবে, তখন তারা বাংলাদেশে আসবে সেকেন্ড ফ্লাইটে বা নেক্সট ফ্লাইটে বা আবার আগের ফ্লাইটে আইসা তারা সবকিছু ব্যালেন্স করে ফেলবে টাকার বিনিময়ে।
মানে তাদের মধ্যে একটা ধারণা। আপনি জানেন কিনা আমি জানি না। আমি দীর্ঘদিনের মানে আমার ১.৫ বছর যাবৎ আমি যে কথাগুলো বলেছি বিভিন্ন সময়, বিভিন্ন জনের সাথে কথা বলার চেষ্টা করেছি। আমি বুঝেছি তারা বুঝে নিয়েছে যে খুব সহসায় আওয়ামী লীগ ফিরছে না। আর যদি আওয়ামী লীগ না ফিরে তাহলে এখন আমি কেন বিনিয়োগ করব? আমি ৳১ দিলে এটা আমার লস। আমি যখন পিক আওয়ারে দেব, মানে বাংলাদেশের মানুষের একটা সাইকোলজি আছে তো। 24 আওয়ার্স আমরা একটা জিনিস মাথার মধ্যে রাখি। সর্বোচ্চ ৭ দিন রাখি। এরপর আমরা ফেলে দেই। এই ধরেন দীপুচন্দ্র দাসকে আমরা ভুলে গেছি। গেছি না? হ্যাঁ, জাহাঙ্গীরনগরের ইয়ারা ভুলে গেছি না? মাসুদকে আমরা ভুলে গেছি না? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগরের ছেলেটাকে ভুলে গেছি না? তোফাজ্জলকে ভুলে গেছি না? এটা আমাদের হিউম্যান মানে আমাদের বাঙালিদের সাইকোলজি এরকম। আমরা একটা জিনিস সর্বোচ্চ ৭ দিন আমরা মাথায় রাখতে পারি। ৭ দিন পর আমরা সেটাকে একেবারে ভুলে যাই। আর এরাও চেষ্টা করছে যে এখন আমরা টাকা দিব, টাকা দিলে তো সেটা ভুলে যাবে। আমরা যখন পিক আওয়ারে টাকা দেব, যখন একদম উত্তাল একটা পরিবেশ হবে, যখন আন্দোলন সংগ্রাম শুরু হবে মাঠে, তখন যদি আমরা ইনভেস্ট করি, তখন সেটা মানুষের মাথায় গেঁথে থাকবে। তখন সেটা নেতাকর্মীদের মাথায় গেঁথে থাকবে। এই একটা মাত্র প্রবণতা থেকে তারা এখন নেতাকর্মীদেরকে সহায়তা করছে না। আর কোন ব্যাখ্যা তারা দিতে পারবে না। আমি বিশ্বাস করি না। আমি তো তাদের বিপ্লব সাইকোলজি আমি একমত আপনার সাথে। এইখানে একটু আমি যোগ করি আরেক দেখেন, আপনি ঠিক বলেছেন যে আমরা ভুলে যাই। কিন্তু আমরা ভুলে গেলেও মেশিন তো ভোলে না। ইন্টারনেট তো ভোলে না। এই যে ডেটাবেস আগে যা এই এই যে রাজনৈতিক প্লট আপনি বললেন, যারা এই চিন্তাটা করত, তারা অতীতের চিন্তা থেকে তাদের চিন্তা ঠিক আছে। মানে ওকে, আগে এরকম ঘটতো। কিন্তু এখন দেখেন তথ্য প্রযুক্তির কল্যাণে আমরা কিন্তু সত্যটা জেনে গেলাম, তারা গোপন করতে পারল না। যেই নেতারা আজকে এই চিন্তাটা করছে যে আওয়ামী লীগের পেছনে এখন ইনভেস্ট করব না, ইনভেস্ট, তাদের ভবিষ্যৎ কোনোদিনই বাংলাদেশে মাটিতে হবে না। এর উদাহরণ হিসাবে ২ টা উদাহরণ দেই। কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের ঘটনাটায় সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে ধ্বংস করা হয়েছে বাংলাদেশে এবং হিন্দুদের উপরে যে মাস কিলিং সারা বাংলাদেশে, এটার নেপথ্য ছিল বাহাউদ্দিন বাহার। এবং সে পালিয়ে গেছে ইন্ডিয়াতে এবং সে ওখানে প্রতি ২ দিন পরে পরে সে জায়গা বদলায়। অন্য কথা, এই যে তার শাস্তি, এখন আমরা তো সবাই ভুলে গেছিলাম কিন্তু আবার মনে পড়েছে, কারণ সঠিক সময় কিন্তু মনে পড়ে। হাসান মাহমুদ বৌদ্ধ ভিক্ষু শরণাঙ্কর থেরোকে অমানবিক নির্যাতন করেছে, তাকে ওই এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে, বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে তার শিশু সহ। ওই বিহার টিহার সব দখল করে নিয়েছে। আজকে হাসান মাহমুদ পলাতক, তার যত লুটপাটের বনে যত জায়গা ছিল, তার বড় ভাই এরশাদ মাহমুদের বালুর ব্যবসা, মানে ওই বন দখল করে বন খেকো আর কি। তো সবকিছু ছেড়ে এখন তার ব্যবসা বাণিজ্য জামাত শিবির দেখছে। এয়ারপোর্টে ১০০ কোটি টাকা দিয়ে সে বের হয়ে গেছে, নইলে সে জেলে যেত। তো তার কাছে জেলে যাওয়ার চেয়ে উত্তম ছিল ১০০ কোটি টাকা দিয়ে হেফাজতের একটা বিশেষ সুপারিশে সে ফ্লাই করেছে। আমরা অনেকেই দেখেছিলাম, সে কিন্তু অ্যারেস্ট হয়েছিল এয়ারপোর্টে। তো এইটা ছিল অ্যারেস্টের পরে জুলাই জঙ্গিদের টাকা দিয়ে সে গেছে। এই টাকাটা যদি কর্মীদের ব্যাপারে ব্যবহার করতো, তার এলাকার অন্য এলাকায় যাওয়ার দরকার নেই, তাহলে কিন্তু তার কর্মীরা তাকে আগলে রাখতো, হয়তো সে জেল খাটতো। কিন্তু সে সারা জীবন যে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় সে তো আর জেনে ওখানে যায় নাই, তো তার গায়েও কিছু স্প্লিন্টার লাগছে, ওইটা বেঁচে এতদিন খেলো। এবং আওয়ামী লীগের এই যে পতনের ক্ষেত্রে হাসান মাহমুদ, ওবায়দুল কাদেরদের মুখের যে সিরি, যে যে কথাবার্তা, মানুষ ফুঁসে উঠেছিল কেন? আপনি আহ, এই প্রজন্মের হিসাবে বিপ্লব হাসান আপনি বোঝেন, যেটা আওয়ামী লীগের প্রবীণরা বোঝেন নাই, বোঝার চেষ্টা করেননি, যেটা একমাত্র একজন বুঝেছিলেন খুব ভালোভাবে, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় সৈয়দ আশরাফ। তিনি বলে গেছিলেন পরবর্তীতে আমাদের এই ইসলামিস্ট যেগুলো, এগুলো হবে আমাদের শত্রু, এবং তারা অনলাইনে কিভাবে সক্রিয় সেটাও বলেছিলেন। আওয়ামী লীগ সেই কথায় কান দেয়নি। আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট এখন হাতে গোনা। নিজম মজুমদার ছাড়া আপনি এরকম আরো এস এস সাব্বির, আরো ৫-৬ জন বাদ দিলে আমি আর দেখি না কাউকে। এই যারা নেতাগিরি করেছেন তারা কিন্তু যদি ভাবেন যে হাসান মাহমুদের মতো আবার উড়ে এসে জুড়ে বসবেন, বিভিন্ন জায়গায় যাবেন, আমি তো কিছু করে নেই যে নিজম মজুমদারের সাথে একটা শোতে যাওয়ায়, মানে একটা সো কল্ড সেমিনারে, তার কিন্তু সবাই তাকে নিয়ে বিপদে পড়েছে ওইখানে যে ছিল। তো তৃণমূলের স্রোত এটা আসলে সমুদ্রের ঢেউয়ের মতো, এটা থামানো যায় না।